সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মন্ত্রিসভার আকার বড় হচ্ছে, অর্থাৎ আরও বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী হিসাবে এই মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। সংখ্যাটা একেবারে কম না, 5 থেকে 10 জন অন্তত এই নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। অর্থাৎ এখন যে 49 জন মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে আরও 5 থেকে 10 জন যুক্ত হচ্ছেন। এই যে নতুন করে 5 থেকে 10 জন যুক্ত হচ্ছেন, তাদেরকে তো মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তরে দায়িত্ব দেওয়া হবে। এর মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী হবেন এবং কেউ কেউ প্রতিমন্ত্রী হবেন এবং দু একজন উপমন্ত্রীও হবেন। এই যে তারা আসছেন বা নতুন করে যাদেরকে যুক্ত করা হবে তাদেরকে তো মন্ত্রণালয় দিতে হবে। এখন কোন কোন মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে, অর্থাৎ কোন কোন মন্ত্রণালয়ে এখন যারা মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তাদেরকে দায়িত্ব কমিয়ে কিংবা দায়িত্ব পুনর্বন্টন করে নতুন যারা ঢুকবেন তাদেরকে তো দায়িত্ব দিতে হবে। তা আমরা দেখি কোন কোন মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে। ইতিমধ্যেই সরকারের দু একজন মন্ত্রী প্রতিমন্ত্রীর ওপর কিছুটা অখুশি, যা আমরা সরকারের কাজের পরিপ্রেক্ষিতেই দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম একজন হলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং শিক্ষার্থীরাই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নানান কথাবার্তা বলছেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। আমরা দেখলাম জনাব তারেক রহমানও শিক্ষামন্ত্রীকে একটি প্রোগ্রামে উপস্থিত থেকে বলছেন আরেকটু ভেবেচিন্তে কথা বলার জন্য। এর মধ্য দিয়ে এটা স্পষ্ট হচ্ছে যে শিক্ষামন্ত্রী যেভাবে কথা বলছেন বা যেভাবে তিনি ডেলিভারি দিচ্ছেন, এগুলা সরকারের শীর্ষ পর্যায় থেকে বা দলের শীর্ষ পর্যায়ে থেকে খুব একটা বেশি পছন্দ করছে না। আপনি যদি দেখেন, শনিবার বিএনপি তৃণমূল নেতাদেরকে নিয়ে একটা মতবিনিময় সভা হয়েছে, সেখানে জনাব তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করেন যে প্রশ্নটা এরকম যে এখনও জামায়াতের, তারপরে হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতাদর্শী দুজন উপাচার্য প্রভিসি এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন, তাদেরকে সরানো হবে কিনা। তিনি উঠে দাঁড়িয়েই বলছেন খুব দ্রুতই, আমরা তো মাত্র শুরু হলো, দায়িত্ব মাত্র পেয়েছি, এরকম বলে শুরু করলেন। সেখানেই তাকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান থামাইয়ে তাকে বললেন যে মিলন সাহেব, আপনি কিন্তু দুটি শপথ নিয়েছেন, একটি সংসদ সদস্যের আর একটি মন্ত্রী হিসাবে, সুতরাং আপনাকে উত্তর দিতে হবে আরও ভেবেচিন্তে। অর্থাৎ জনাব শিক্ষামন্ত্রী যে বক্তব্যটি দিতে গিয়েছেন বা দিতে চেয়েছেন সেটা জনাব তারেক রহমানের কারণে দেওয়া হয়নি এবং তিনি থামিয়ে দিয়েছেন। এখানেও কিছুটা স্পষ্ট হওয়া যায় যে শিক্ষামন্ত্রীর বক্তব্যে সরকারের শীর্ষ পর্যায়ে বলেন, দলের শীর্ষ পর্যায়ে বলেন, খুব একটা খুশি না। এবং পত্রিকার রিপোর্ট অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তনের স্পষ্টত ইঙ্গিত পাওয়া গেছে, হয়তোবা এখানে বড়সড় পরিবর্তন আসতে পারে। বর্তমানে আনাময় এহসানুল হক মিলনের অধীনে দুটা মন্ত্রণালয় রয়েছে, একটা হলো শিক্ষা মন্ত্রণালয় আর একটা হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্ভবত তাকে শুধুমাত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য কাউকে দেওয়া দেবে, এরকমটাই পরিকল্পনা চলছে বা এরকমটাই আলোচনা চলছে। সে জায়গায় বর্তমানে উপদেষ্টার দায়িত্ব পালন করা মাহাদি আমিন এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, এদের কথাবার্তা শোনা যাচ্ছে ওনাদের মধ্য থেকে কেউ একজন শিক্ষামন্ত্রী হইতে পারেন, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। এর বাইরে যেসব মন্ত্রণালয় পরিবর্তন আসবে, বিশেষ করে যেসব মন্ত্রণালয়ের কর্মকাণ্ড বা মন্ত্রণালয় যে কাজ করে, কাজের দিক থেকে অনেক বড়, কিন্তু ওইরকম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বা 2-3টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন একজন মন্ত্রী, সেখানে মূলত মন্ত্রীদের দায়িত্ব কমিয়ে আনা হবে। কেননা তাকে একটা পার্টিকুলার মন্ত্রণালয়ে ফোকাস করতে দেওয়া হবে যাতে তিনি ওই মন্ত্রণালয়ের কাজটা ঠিকঠাকভাবে করতে পারেন। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যেই সব মন্ত্রীদের অধীনে 2টি বা কারো কারো অধীনে 3টি মন্ত্রণালয় রয়েছে, সেগুলোর কোনোটিতে প্রশাসনিক স্থবিরতা তৈরি হয়েছে এবং সেগুলোতে কাজ খুব ভালোভাবে হচ্ছে না এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এর মধ্যে আমি খুব স্ট্রংলি বলতে পারবো না এখানে পরিবর্তন আসবে কিনা, তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অধীনে 2টি মন্ত্রণালয় রয়েছে, একটি হলো অর্থ আর একটি হলো পরিকল্পনা মন্ত্রণালয়। সম্ভবত পরিকল্পনা মন্ত্রণালয় পরিবর্তন আসলেও আসতে পারে। এখানে ঢাকা কেন্দ্রিক কোনো একজন এমপিকে হয়তো বিবেচনা করতে পারে সরকার, এই জায়গায় হয়তো বা পরিবর্তন আসতে পারে। আর অর্থ মন্ত্রণালয় যেহেতু আগামী বাজেট কিছুদিন পরে পাশ হচ্ছে, সংসদে প্রস্তাব হবে, এরপরে পাশ হবে, অর্থমন্ত্রীর ব্যাপক কাজ এবং তিনি আসলে পরিকল্পনা মন্ত্রণালয়ে সেভাবে ফোকাস করতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন তো থাকে বা এটা নিয়ে আলোচনা থাকেই। তো সেই জায়গা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীর হয়তো দায়িত্ব কমানোর জন্য বা তার উপর চাপ কমানোর জন্য হলেও এই মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ে কেউ একজন আসতে পারেন।
এরপরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এই দুটা মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু একজন, এজেড জাহিদ। বাজেট পাস হওয়ার পর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ব্যাপক কাজ বেড়ে যাবে। এই মন্ত্রণালয়ের অধীনে যেসব সমাজের সুবিধাভোগী মানুষের জন্য যেসব বরাদ্দ টরাদ্দ দেওয়া হচ্ছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, এই কাজগুলো পুরোটাই কিন্তু এই মন্ত্রণালয়ের অধীনে। সেই জায়গা থেকে এই সরকারের যে ইশতেহার, বিএনপি সরকারের যে ইশতেহার এবং নির্বাচনী কমিটমেন্ট, সেই জায়গায় কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কিন্তু এবার ব্যাপক কাজ রয়েছে। সেই জায়গায় এজেড জাহিদের উপর হয়তোবা চাপ কমানোর জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য কাউকে দেওয়া হতে পারে। এবং আমরা ইতিমধ্যেই আলোচনা শুনতে পাচ্ছি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তিনি হচ্ছে মন্ত্রী পরিষদে যুক্ত হতে যাচ্ছেন এবং তিনি মন্ত্রী হচ্ছেন। সেই জায়গা থেকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেলেও পেতে পারেন বা এর বাইরে অন্য কেউ পেতে পারেন, তবে এখানে পরিবর্তন আসছে বা আসার সম্ভাবনা অনেক বেশি। খন্দকার আব্দুল মুক্তাদির তিনি 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়। আমার কাছে কেন জানি মনে হয় শেষ পর্যন্ত তার কাছে শুধু একটি মন্ত্রণালয় থাকবে এবং সরকারও এটার বিষয়ে মোটামুটি চিন্তা ভাবনা করছে যে হচ্ছে যাদের কাছে 2টি বা 3টি মন্ত্রণালয় রয়েছে তাদের কাছ থেকে আসলে তাদের চাপটা কমিয়ে দেওয়া হবে এবং তারা যেন পার্টিকুলার একটা মন্ত্রণালয়ে কাজ করে সফলতা আনতে পারে, সেইভাবেই সরকার চেষ্টা চালাবে। সম্ভবত খন্দকার আব্দুল মুক্তাদির শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন, এর বেশি হলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তার অধীনে থাকতে পারে। শিল্প মন্ত্রণালয় তার হাত থেকে থাকবে না। এটা যখন মন্ত্রী পরিষদে পুনর্বন্টন হবে সেখানে এই পরিবর্তনটা আসার সম্ভাবনা অনেক বেশি, একদম অনেক বেশি। কেননা শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, 2টা মন্ত্রণালয়ের অনেক কাজ রয়েছে। সেই জায়গা থেকে এখানে কর্মসংস্থান তৈরির একটা কাজ রয়েছে। সেই জায়গা থেকে তিনি যেহেতু বাণিজ্যটা আলাদা একটা বড়সড় মন্ত্রণালয়, তিনি সেটাতেই ফোকাস করা উচিত এবং সরকারও সম্ভবত এটা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক এবং তিনি ইতিমধ্যেই আমি যা দেখতে পাচ্ছি তিনি কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মোটামুটি ভালো করছেন, কিন্তু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএনপির যদি আপনি ইশতেহার দেখেন, নির্বাচনের আগের কমিটমেন্ট দেখেন, সেই জায়গায় কিন্তু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যাপক কাজ রয়েছে এবং সরকারও বেশ কিছু কর্মসংস্থান তৈরি করবে বা সৃষ্টি করবে এরকম কথাবার্তা বলেছিল। এই মন্ত্রণালয়টি খুব অ্যাক্টিভলি কাজ করা উচিত এবং এই মন্ত্রণালয়ের ব্যাপক কাজ রয়েছে এবং শ্রমিকরা যদি আন্দোলন শুরু করে দেয় বা নানান কিছু, যদিও আরিফুল হক 2টা মন্ত্রণালয় খুব ভালোভাবেই এখন পর্যন্ত তিনি করতে পারছেন। ঈদের সময় আমরা কিন্তু খুব বেশি আন্দোলন দেখিনি, শ্রমিক আন্দোলন খুব বেশি দেখিনি যে বেতন বকেয়ার জন্য, মোটামুটি সব কিছুই তিনি নিরসন করতে পেরেছেন। তবে ওই যে কর্মসংস্থান সৃষ্টির যে জায়গা, নতুন করে বিদেশে লোক পাঠানোর যে জায়গা, সেই জায়গাগুলোতে সরকার যেহেতু কমিটমেন্ট দিয়েছে তারা কর্মসংস্থান সৃষ্টি করবে, সেই জায়গা থেকে এখানে পরিবর্তন দরকার। এবং আমি মনে করি 2টাই এই সরকারের জন্য এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং সেটা একজনের উপর চাপিয়ে রাখা বা একজনের উপর দিয়ে রাখা এটা সম্ভবত একটু বেশি চাপ হয়ে যাবে। এখানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে বা যে কোনো একটি মন্ত্রণালয় আরিফুল হকের অধীনে রেখে আরেকটিতে পরিবর্তন আসতে পারে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়, এই সরকারের অধীনে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় খুবই ভালো কাজ করছে। এখন পর্যন্ত আমরা একটা দুর্যোগ দেখেছি, ইনস্ট্যান্টলি কৃষকদের জন্য সহায়তা ঘোষণা করা হয়েছে, কৃষক কার্ড দেখেছি এবং হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রণালয় প্রায় কাছাকাছি মন্ত্রণালয় এবং যিনি দায়িত্বে আছেন তিনি একজন কৃষিবিদ এবং তিনি কৃষক, নিজেও একজন কৃষক, তিনি নিজেও বলেছেন কৃষক। আমি তার বিষয়ে বেশ খোঁজ খবর নিয়েছি। তিনি এর আগে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন, একসঙ্গে 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে খাদ্য মন্ত্রণালয়ে আরেকজনকে দিয়ে হচ্ছে তাকে কৃষি ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। সেই জায়গায় তিনি ভালো করলেও আমাদের এই সরকারের সময়ে এবং আমরা যে অর্থনৈতিক একটা ভঙ্গুর কাঠামোর মধ্যে বা ভঙ্গুর অবস্থায় রয়েছি, এই সময় আমাদের কৃষির একটা বিপ্লব দরকার। সেই জায়গায় আমি মনে করি আমিনুর রশিদ ইয়াসিন, যিনি এখন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাকে শুধুমাত্র কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রেখে এবং তিনি সেদিকে যেন আরও ভালোভাবে ফোকাস করতে পারেন, সেই জায়গাটা বা সেই স্পেসটা ওনাকে দেওয়া উচিত বলে আমি মনে করি।
এরপরে শেখ রবিউল ইসলাম, তিনি হচ্ছে 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়। আমার কাছে কেন জানি মনে হচ্ছে শেষ পর্যন্ত তার কাছে একটা মন্ত্রণালয় থাকবে, সেটা হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এখানে তিনি ইতিমধ্যে ভালো করছেন, তবে একসঙ্গে পুরা যোগাযোগ ব্যবস্থা একজনের কাঁধে তুলে দেওয়া, এবং বিশেষ করে আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ে তিনি চট্টগ্রাম বন্দরে গেছেন, সেখানে যে কার্গো হ্যান্ডলিং যে সেগুলো ভালোভাবেই হচ্ছে, কিন্তু তারপরে এখানে যে আরও অন্যান্য যেসব কাজ দরকার বা নৌ পরিবহন সেক্টরটাকে আরও যে আধুনিকায়ন করা দরকার, এবং রেলপথ, মানে আপনি সড়কে ফোকাস করলে সড়ক বিভাগের এতগুলো দপ্তর এবং এতগুলো জায়গা, সেই জায়গায় আপনি রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয় এদিকে ফোকাস করাটা কঠিন হয়ে যায়। যদিও এখানে 2জন প্রতিমন্ত্রী আছেন, তারপর আমি মনে করি এই 2টা মন্ত্রণালয়ে বা এই মন্ত্রণালয়গুলোতে অভিজ্ঞ আরও 1-2জন লোক দরকার, এবং আমি বিশ্বাস করি এখানে পরিবর্তন আসছে। এর বাইরে আব্দুল বারী টেকনোক্রেট কোটায়, যিনি হচ্ছেন জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে একজন পূর্ণমন্ত্রী আসতে পারেন। সম্ভবত আব্দুল বারীকে প্রমোশন দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে, এবং খাদ্য মন্ত্রণালয়ে সম্ভবত নতুন মন্ত্রী আসতে পারেন। তো এই হইল মন্ত্রী পরিষদের যেই সব মন্ত্রণালয়ের পরিবর্তন আসতে যাচ্ছে, এবং যেই সব কথাবার্তা চলছে, পত্রিকায় যেসব রিপোর্ট হচ্ছে, সেই সব রিপোর্টের অনুযায়ী ইতিমধ্যে এই বিষয়ে রিপোর্ট করেছে সময় টিভি, রিপোর্ট করেছে, তারপরে নতুন আশা পত্রিকা যেটা আজকেই উদ্বোধন হয়েছে, এশিয়া পোস্ট, তারা একটা রিপোর্ট করেছে, আরও বেশ কিছু অনলাইন এবং হচ্ছে নিউজ মিডিয়া এটা নিয়ে রিপোর্ট করেছে, এবং তারা কিছু কিছু হিন্ট দেওয়ার চেষ্টা করেছে। তবে 2-4 মিলালে আপনি স্পষ্টত বুঝতে পারবেন যে আমি যে মন্ত্রণালয়গুলোর কথা বলেছি এখানকার বেশিরভাগ পরিবর্তনই এইগুলোতে আসবে, কেননা এখানকার একজন মন্ত্রীর উপর বেশি চাপ দেওয়ার কারণে ইতিমধ্যেই কোথাও কোথাও স্থবিরতা তৈরি হয়েছে, বা হচ্ছে একটু ঝামেলা লেগে যাচ্ছে, বা হচ্ছে একদিকে ফোকাস করতে গিয়ে আরেকদিকে হচ্ছে খুব ভালোভাবে ফোকাস করা যাচ্ছে না। সেই জায়গা থেকে এই মন্ত্রণালয়গুলোতে পরিবর্তন আসছে, যেহেতু নতুন লোক আসবে এবং বিশেষ করে অভিজ্ঞদেরকে এবার প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এবং সেই জায়গা থেকে এবার এইখানে বেশ কিছু এই মন্ত্রণালয় যেগুলো বলেছি সেগুলোতে বেশ কিছু নতুন মন্ত্রী আসতে যাচ্ছেন, এবং এক্সিস্টিং মন্ত্রী যারা আছেন তাদের কারো কারো উপর চাপ কমতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। রাজনীতিতে আজকে ব্রাহ্মণবাড়িয়ায় তুলকালাম কাণ্ড হয়েছে। আজকে মানে এই ভিডিওটা যখন দেখছেন তখন বলতে হবে যে 12ই মে এই তুলকালাম কাণ্ডটা হয়েছে। বহুদিন পরে মানে 2 বছরের মাথায় বোধহয় আওয়ামী লীগ সরকার পতনের পরে প্রথমবারের মতো যে ছাত্রলীগ নিষিদ্ধ আছে সেই ছাত্রলীগের সাহসী পদক্ষেপ দেখা গেল। সেই সাহসটা তাদের জন্য বড় ধরনের কাল হয়ে দাঁড়াবে কিনা সেটা প্রশ্ন উঠতেই পারে। আমরা দেখলাম যে বেশ সেজে গুজে সাজ রব করে ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়ায় বিশাল একটা মিছিল করলো, যে মিছিলে প্রায় প্রত্যেকের মাথায় সাদা ক্যাপ দেখা গেছে, ব্যানার দেখা গেছে, সামনে দাঁড়িয়ে বাঁশে পতাকা বেঁধে এক মানে হিরোইটিক পোজে এক যুবককে দেখা গেছে, যে যুবকের ছবি নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ক্যারিকেচার করা হচ্ছে এবং প্রমোট করা হচ্ছে। এগুলো রীতিমতো ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে। ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়াতে আজকে যেটা করেছে সেটা রাজনীতিতে এমনভাবেই প্রভাব ফেলেছে যে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল এর প্রতিবাদে মিছিল করেছে, থানা ঘেরাও করেছে, এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে। কি ঘটলো ব্রাহ্মণবাড়িয়ায়? কে সেই যুবক সামনে থেকে এরকম নেতৃত্ব দিলেন, যেটাকে অনেকেই মুক্তিযুদ্ধের প্রাক্কালে বেয়োনেটের মাথায় পতাকা বেঁধে পতাকা উত্তোলনের বহু ছবির সঙ্গে তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করছেন? এই সাহসটা ছাত্রলীগের এগিয়ে যাওয়ার পথ তৈরি করবে, নাকি এই সাহসটা দেখানোর ফলে যারা সাহস দেখালেন তাদের জীবনে চরম ভোগান্তি নেমে আসবে?
চলুন একটু জেনে দেখি ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম নিষিদ্ধ থাকা যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগ আজকে ব্রাহ্মণবাড়িয়ায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছে। সাজ রব করে মিছিল করেছে। এতদিন তাদের বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে 10, 15, 20 জন 50 জনের ঝটিকা মিছিল দেখেছি সারা দেশে বিভিন্ন জায়গায়, রাজধানী সহ বিভিন্ন জায়গায়। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় এই জায়গায় ছাত্রলীগের এই ধরনের সাজ রব করে মিছিল, যে মিছিল মনে হচ্ছে পুরো একটা পরিকল্পিত মিছিল, সেই মিছিল তারা করার সাহস থেকে অর্জন করলো, সেটা একটা বড় ব্যাপার। নেতৃত্বই বা দিলেন কে? একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এই ছবির নানা ধরনের ক্যারিকেচার করে প্রকাশ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটা আপনারা দেখে নিন। এক যুবক পতাকা হাতে মিছিলের নেতৃত্ব দেওয়া, সেই ছবিটাকে বিভিন্ন ফটোকার্ড, পোস্টার বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। গণমাধ্যম কি বলছে? কালের কণ্ঠ এটা নিয়ে বেশ ভিডিও প্রতিবেদনও বের করেছে। বহু গণমাধ্যমে এর ভিডিও, মিছিলের ভিডিও, মিছিল পরবর্তী সময়ে এই যুবক কি বলছেন, কি বক্তব্য দিচ্ছেন, সব কিছুই প্রকাশিত হয়ে গেছে। আমরা কালের কণ্ঠের শিরোনামটা আপনাদেরকে দেখাতে চাই। সেখানে বলা হচ্ছে, রাজবন্দীদের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। এটাকেও ঝটিকা মিছিল গণমাধ্যম বলতেই পারে। সেখানে ব্যানারে আমরা লেখা দেখছি, রাজবন্দীদের মুক্তি চায়। অনেকের ছবি সেখানে দেয়া আছে, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের অনেকের ছবি দেয়া আছে। বলা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার এলাকার পূর্ব মেড্ডার কোকিল টেক্সটাইল মিল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়। পৌর ছাত্রলীগের নেতা লিমন আল স্বাধীনের নেতৃত্বে এই মিছিল করা হয়। তার মানে ওই যুবকের নাম লিমন আল স্বাধীন। মিছিলের ব্যানারে সাবেক গৃহায়ন মন্ত্রী মুক্তাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ কয়েকজনের ছবি ছিল। বেশিরভাগের মাথায় টুপি ও মুখে মাস্ক থাকা মিছিলকারীরা জয় বাংলা স্লোগান দিয়ে দেশের বিভিন্ন কারাগারে থাকা রাজবন্দীদের মুক্তি দাবি করেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, মিছিলের খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই তারা চলে যায়। নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের উপস্থিতি, কারা উপস্থিত ছিল সেটা নিশ্চিত হয়ে তাদেরকে গ্রেপ্তার করা হবে, এরকম ভাষ্য স্থানীয় ওসি দিয়েছেন। সেরকম ভাষ্য তো পুলিশের এটা কর্তব্যের মধ্যেই পড়ে, কারণ ছাত্রলীগ এখন নিষিদ্ধ আছে। তারা কোনো কর্মকাণ্ড করলে সেটা আইনের ব্যত্যয় হবে, সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে। সেগুলো জেনেও এই যুবক, যিনি এই মিছিলের নেতৃত্ব দিলেন, সেই মিছিল লিমন, সেই মিছিলের নেতৃত্ব দেওয়ার সাহস এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, আজকে বিভিন্ন ভিডিওতে, কালের কণ্ঠেই বিভিন্ন ভিডিও আমি দেখেছি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বেশ মানে সাহসী বডি ল্যাঙ্গুয়েজই মনে হয়েছে। কারণ আসলে রাজনীতিতে সাহসটা প্রয়োজন। আওয়ামী লীগের প্রধান নেতা যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার জীবনে 4600 দিনেরও বেশি কারাগারে কাটিয়েছেন। তো যাদের প্রধান নেতা, যে আদর্শে তারা রাজনীতি করেন, সেই নেতাই যখন 4000 জীবনের প্রায় 14টা বছর কারাগারে কাটিয়েছেন, সেই মানে নেতার দলের কর্মীরা কখনো কখনো কেউ সাহসী হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। এখন দেখার বিষয় যে তারা যে কর্মকাণ্ডগুলো করেছিল, যার জন্য তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে কিংবা কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেগুলো থেকে তারা কতটা দ্রুত উতরাতে পারে। কিন্তু এই ঘটনাটা ব্রাহ্মণবাড়িয়ায় তারা ঘটানোর পরে টনক নড়েছে ছাত্রদলের। ছাত্রদল পাল্টা মিছিল করেছে, থানা ঘেরাও করেছে, মানে একটা মানে লিগ ধরে মানে মিছিল যা হয় বাংলাদেশে, সেই মিছিল, সেই ভিডিও আমরা গণমাধ্যমে দেখেছি এবং সেই ভিডিও বিএনপিপন্থী অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে, সেটাও দেখেছে। এটা নিয়ে খবর রয়েছে, সংবাদের এই শিরোনামটা দেখে নিন বিডি টুডের। সেখানে বলা হচ্ছে, ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রতিবাদে ছাত্রদলের থানা ঘেরাও। ছাত্রদল মিছিল করে
থানা ঘেরাও করেছে। পুলিশ কেন অ্যাকশন নিতে পারেনি, পুলিশ কেন মানে নির্লিপ্ত থাকছে, এই ব্যাপারে পুলিশকে জবাবদিহি করার জন্যই তারা থানা ঘেরাও করেছে। তার মানে ব্রাহ্মণবাড়িয়ায় আজকে একটা উত্তেজনাপূর্ণ দিন গেছে। প্রধান যে ব্যক্তি ছাত্রলীগের মিছিল করার নেতৃত্ব সামনে থেকে যিনি দিয়েছেন, লিমন, আমার মনে হয় যে তার মানে গ্রেপ্তার হওয়াটা এখন সময়ের ব্যাপার হয়ে গেল। এখন দেখার বিষয় এই সাহসের পুরস্কার তিনি ভবিষ্যতে কিভাবে পান, এবং এই যে সাহসী ঘটনাটা ঘটালেন, সাজ রব এনে এই মিছিলটা করলেন, এই মিছিলটা সারা দেশে একটা বার্তা দিতে পারে কিনা। এবং সাম্প্রতিক সময়ে এই ধরনের সাজ ব্যাপার কিন্তু ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে আমরা দেখিনি। তাহলে কি ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ মনে করছে ব্রাহ্মণবাড়িয়া থেকেই তাদের নবযাত্রা শুরু হচ্ছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।